बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো যথাসময়ে আমি মাহানাজ আক্তার হাজির হয়েছি তোমাদের সঙ্গে বাংলা প্রথম পত্র ক্লাসে। গত ক্লাসে আমি পড়াচ্ছিলাম বাংলা প্রথম পত্রের একটি অন্যতম ছোট গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান। তো সেই গল্পটি তোমাদের ওই ক্লাসে শেষ করতে পারিনি। আজকে ওই গল্পটির বাকি অংশ শেষ করব এবং তার সঙ্গে কিছু নৈর্ব্যক্তিক এবং জ্ঞানমূলক প্রশ্ন নিয়েও আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসো প্রথমে দেখা যাক যে আহ্বান গল্পটি লেখক সম্পর্কে আমরা একটু জেনে নিই। গত ক্লাসে আমরা লেখক পরিচিতি পড়েছিলাম, সেখান থেকে জ্ঞানমূলক হতে পারে। আবার কিছু অংশ আলোচনা করেছিলাম, শব্দের অর্থ পড়েছিলাম। আজকে দেখো আহ্বান। আহ্বান আমরা গত ক্লাসে এটার উচ্চারণ শিখেছিলাম যে উচ্চারণ হবে আহ্বান। কেননা আমরা জানি যে হয়ের সঙ্গে ব যুক্ত হলে ব মহাপ্রাণ রূপে উচ্চারিত হয়। তো এই আহ্বান শব্দের অর্থ হচ্ছে ডাকা বা ডেকে আনা। আহ্বান গল্পটি কে লিখেছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে তোমরা এই নামের বানানগুলো খেয়াল করবে। বিভূতি দুটোই দীর্ঘকার, মূর্ধন্য স মূর্ধন্য ন, কেননা মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন হয়। বন্দ্যোপাধ্যায় জফলা আছে, জফলা উকার এবং জফলা আকার। পাধ্যায় বানান জফলা আকার, বন্দ ব নয় দয় জফলা ওকার, দুটোর মধ্যে জফলা আছে। বানান দুটো ভালো মতো খেয়াল করো। আর এই বানানগুলো মনে রাখার জন্য একটু অর্থ সহ আমি বলছি। বিভূতি শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের ঐশ্বর্য। ঈশ্বরের ঐশ্বর্য বা শক্তি বা শক্তি। আর ভূষণ শব্দের অর্থ হচ্ছে অলংকার। ভূষণ শব্দের অর্থ হচ্ছে অলংকার। আর এই বন্দ্যোপাধ্যায়, দেখো বন্দ্যোপাধ্যায় হচ্ছে পারিবারিক উপাধি। পারিবারিক উপাধি। তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তাহলে কি হচ্ছে? বিভূতি শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের ঐশ্বর্য বা শক্তি, আর ভূষণ শব্দের অর্থ হচ্ছে অলংকার। আর বন্দ্যোপাধ্যায় হচ্ছে তাদের যে বংশীয় বা পারিবারিক যে উপাধি, সেটা হচ্ছে বন্দ্যোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা লেখক পরিচিতি পড়েছিলাম, সেখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। তোমাদের সেখান থেকে প্রশ্ন হতে পারে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী দুটো উপন্যাসের নাম কি? কালজয়ী দুটো উপন্যাসের নাম কালজয়ী দুটো উপন্যাস হচ্ছে পথের পাঁচালী এবং অপরাজিতা। এটা খুব ভালো করে মনে রাখবে শিক্ষার্থীরা। এটা কিন্তু পরীক্ষায় প্রায় সময় আসে তোমাদের, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটো কালজয়ী উপন্যাসের নাম কি। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটো কালজয়ী উপন্যাসের নাম হচ্ছে পথের পাঁচালী এবং অপরাজিতা। তার অন্যান্য উপন্যাসগুলো হচ্ছে, দেখো,
অন্যান্য উপন্যাসগুলোর নাম কি? দৃষ্টি প্রদীপ, দৃষ্টি প্রদীপ, দেবযান, ইছামতি এবং আরণ্যক। এই উপন্যাসের নামগুলো তোমরা মনে রাখবে, এগুলো হলো তার উপন্যাস। হ্যাঁ, এখন আসো আমরা ছোট গল্পগুলো নিয়ে একটু দেখি আমরা ছোট গল্প কি কি আছে। তার ছোট গল্প দেখো, ছোট গল্পগুলো কি যে মেঘমল্লার, মেঘমল্লার। হ্যাঁ, আমরা একটু মনে রাখার জন্য একটু মেঘমল্লার একটু জেনে নেই মেঘমল্লার কি আসলে। মেঘমল্লার হচ্ছে তোমার রাগ বিশেষ, গানের যে রাগ, হ্যাঁ, রাগ বিশেষ। হ্যাঁ, একটু খেয়াল রাখার জন্য, মনে রাখার জন্য তোমরা একটু খেয়াল করো, তাহলে তোমরা আর কখনো ভুলবে না। রাগ বিশেষ, মেঘমল্লার। হ্যাঁ, এরপরে দেখো কিন্নর দল। কিন্নর দল হচ্ছে এক ধরনের গানের দল। হ্যাঁ, সেটা হচ্ছে ঘোড়ার মতন মুখ এবং মানুষের মতন দেহ বিশিষ্ট। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? ঘোড়ার মতন মুখ, মুখ এবং মানুষের মতো মানুষের মতন দেহ। হ্যাঁ, মানুষের মতন দেহ বিশিষ্ট গানের দল। তারপরে আসো যাত্রা বদল। যেখান থেকে যাত্রা শুরু করেছে সেখানে ফিরে এসে নতুন করে যাত্রা শুরু। তাহলে কি হচ্ছে? যেখান থেকে যাত্রা শুরু করেছে শুরু, সেখানে ফিরে এসে নতুন করে যাত্রা শুরু, নতুন করে যাত্রা শুরু। তাহলে কি হচ্ছে? যাত্রা বদল, যেখান থেকে যাত্রা শুরু হয়েছে আর কি, শুরু, সেখানে ফিরে এসে নতুন করে যাত্রা শুরু আবার। হ্যাঁ, এইটাকে বলা হয় যাত্রা বদল। আর এইগুলো ছোট গল্প। এরপরে আছে তার মৌরি ফুল, আর একটি ছোট গল্প। প্রিয় শিক্ষার্থীরা, এই ছোট গল্প এবং উপন্যাসের নামগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। হ্যাঁ, এই ছোট গল্পগুলোর নামগুলো কি কারণে হয়েছে একটু খেয়াল করলেই কিন্তু তুমি ছোট গল্পের নামগুলো তোমাদের মনে থাকবে, সেটা কখনোই তোমরা ভুলবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা গল্পের ভিতরে আমরা যে একটু যতটুকু পড়ানো হয়েছে অতটুকুর মধ্যে আমরা কি কি জ্ঞানমূলক প্রশ্ন বা নৈর্ব্যক্তিক প্রশ্ন আমরা পাই সেগুলো একটু আলোচনা করি। আহ্বান ছোট গল্পের মধ্যে প্রথমে আসো আমরা একটু চরিত্রগুলো নিয়ে আলোচনা করি। আহ্বান ছোট গল্পের মোট চরিত্রের সংখ্যা হচ্ছে 16টি। তাহলে মোট চরিত্র হচ্ছে 16টি। এর মধ্যে নারী চরিত্র হচ্ছে 4টি। সে নারী চরিত্রগুলোর মধ্যে কি কি? বুড়ি, তারপরে ঘুটি গোয়ালিনী,
ঘুটি গোয়ালিনী, হাজরা বেটার বউ, হাজরা বেটার বউ এবং হচ্ছে দিগম্বরী। এই চারটে হচ্ছে নারী চরিত্র। হ্যাঁ, বুড়ি, ঘুটি, গোয়ালিনী। ঘুটি শব্দের অর্থ তোমরা জানো যে গোবর, হ্যাঁ, গোবর দিয়ে যে জ্বালানি বেগ তৈরি করা হয়, হ্যাঁ, সেইটা হলো, সেই শব্দটি হলো ঘুটি। ঘুটি গোয়ালিনী যে কিনা গল্পকথকের জন্য দুধ নিয়ে আসতো। তো এই চারটি নারী চরিত্র আমরা পাচ্ছি কি কি? বুড়ি, ঘুটি গোয়ালিনী, হাজরা বেটার বউ এবং দিগম্বরী। আর বাকি 12টি হচ্ছে পুরুষ চরিত্র। 12টি হচ্ছে পুরুষ চরিত্র। আর এই 16টি চরিত্রের মধ্যে সংলাপ আছে 8টি চরিত্রে এবং সংলাপ নেই বাকি 8টি চরিত্রে। অনেক সময় তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে দেওয়া হয়ে থাকে এই সংলাপটি কার। হ্যাঁ, একটা সংলাপ তুলে দিয়ে বলা হয় যে এই সংলাপটি কার। তো তোমরা যদি মনে রাখো যে 8টি চরিত্রের মধ্যে সংলাপ আছে, তাহলে এই সংলাপটি হবে এই 8টি চরিত্রের মধ্যে। হ্যাঁ, তো তোমরা খেয়াল করবে সংলাপ আছে 8টি চরিত্র এবং সংলাপ নেই বাকি 8টি চরিত্র। এখন আসো আহ্বান গল্পে আমরা কয়েকটি গাছের নাম জানি। গাছের নাম দেখো, গাছের নাম কি কি আছে? প্রথমে কিন্তু আমবাগান। আমবাগান পাই আমরা, যে আমবাগানের মধ্য দিয়ে বুড়ি বাজারের দিকে যাচ্ছিল এবং তখনই গল্পকথকের সঙ্গে বুড়ির প্রথম সাক্ষাৎ ঘটে আমবাগানে। এরপরে দেখো কাঁঠাল গাছ, আমরা কাঁঠাল গাছ পেয়েছি। তিত্তিরাজ গাছ, তিত্তিরাজ। এরপরে মাকাললতা। হ্যাঁ, এই 4 ধরনের আমরা গাছ, হ্যাঁ, গাছ পাই আমরা আহ্বান গল্পে, এই 4 ধরনের গাছ। তো তোমরা কিন্তু এই পুঙ্খানুপুঙ্খ রূপে এই ছোট ছোট প্রশ্নগুলো তোমরা পড়বে, তাহলে কিন্তু তোমাদের কখনোই জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের ভুল হবে না, বা বহু নির্বাচনী নৈর্ব্যক্তিক প্রশ্ন কখনোই ভুল হবে না। এরপরে আসো তোমরা বুড়ি কি কি খাবার নিয়ে এসেছিল গল্পকথকের জন্য। হ্যাঁ, বুড়ি মোট 6 ধরনের খাবার নিয়ে এসেছিল। তাহলে যদি প্রশ্ন আসে তোমাদের যে বুড়ি কত প্রকার খাবার নিয়ে এসেছিল, 6 ধরনের বা 6 প্রকার খাবার নিয়ে এসেছিল। সেগুলো কি কি একটু খেয়াল করো। দুধ, তারপরে দেখো পাকা আম, এরপরে আসো পাতি লেবু, একছড়া কাঁচকলা, এরপরে 1 ফালি কুমড়ো, দুধ, পাকা আম, পাতি লেবু, কাঁচকলা, 1 ফালি কুমড়ো। আর একটা খাবার আছে, আর হলো তোমার কি খাবার, আরেকটা হলো কচি শসা। কচি শসা। এই 6 ধরনের খাবার বুড়ি গল্পকথকের জন্য নিয়ে এসেছে। তাহলে তোমাদের মনে রাখো তোমরা যে বুড়ি কয় ধরনের খাবার গল্পকথকের জন্য নিয়ে এসেছে? 6 ধরনের। সেগুলো কি কি? যে দুধ, পাকা আম, পাতি লেবু, কাঁচকলা, 1 ফালি কুমড়ো এবং কচি শসা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো যে গল্পকথক কতবার বাড়িতে এসেছিল। গল্পকথক বা লেখক থাকেন হলো কলকাতায়। তিনি দেশের বাড়িতে তেমন যান না,
সে কারণে তার দেশের বাড়িতে, সেই ভিটে বাড়িতে জঙ্গল গজিয়েছে। তো প্রথমবার কিসের একটা ছুটিতে লেখক এসেছে বা গল্পকথক এসেছে তার গ্রামের বাড়িতে। হ্যাঁ, কিসের একটা ছুটিতে প্রথমবার বাড়িতে আসে। প্রথমবার বাড়িতে আসে, আচ্ছা সে কখন, সেটার সময়টা বলেনি, কিসের একটা ছুটিতে, এভাবে লেখা আছে তোমাদের বইতে, কিসের একটা ছুটিতে। ছুটিতে দ্বিতীয়বার বাড়িতে আসে তোমার দ্বিতীয়বার বাড়িতে আসে হলো কয়েক মাস পরে, জ্যৈষ্ঠ মাসে। দ্বিতীয়বার বাড়িতে আসে জ্যৈষ্ঠ মাসে। দ্বিতীয়বার বাড়িতে আসে জ্যৈষ্ঠ মাসে। এরপর বাড়িতে আসে, তৃতীয়বার বাড়িতে আসে আশ্বিন মাসের শেষে। আশ্বিন মাসের শেষের দিকে। আশ্বিন মাসের শেষের দিকে। এবং চতুর্থবার বাড়িতে আসে শরৎকালে। শরৎকালে, তখন তার ছুটি মাত্র 2 দিন বাকি রয়েছে। হ্যাঁ, এই সময়টা তিনি গ্রামের বাড়িতে আসেন। তাহলে গল্পকথক মোট কয়বার বাড়িতে আসেন? 4 বার। প্রথমবার বাড়িতে আসেন কিসের একটা ছুটিতে, দ্বিতীয়বার বাড়িতে আসেন বেশ কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে, তৃতীয়বার বাড়িতে আসেন আশ্বিন মাসের শেষের দিকে। এখানে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসে পরীক্ষায়, যে গল্পকথক বা লেখক তৃতীয়বার বাড়িতে আসেন কোন সময়? হ্যাঁ, বহু নির্বাচনী, যে আশ্বিন মাসের শুরুতে, আশ্বিন মাসের মাঝামাঝি, না আশ্বিন মাসের শেষে। হ্যাঁ, তাহলে তোমাদের জানা থাকলো যে আশ্বিন মাসের শেষের দিকে গল্পকথক তৃতীয়বার বাড়িতে আসেন। আর চতুর্থবার গল্পকথক বাড়িতে আসেন হলো শরৎকালে, তখন তার ছুটি প্রায় শেষ হয়েছে, মাত্র বাকি 2 দিন হাতে। এই 2 দিন ছুটি কাটাতে তিনি গ্রামে আসেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু তোমাদের জানা একান্তই দরকার, তাহলে কিন্তু তোমরা এর উত্তরগুলো ভালো মতো দিতে পারবে, কখনোই ভুল করবে না নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা মূল গল্প নিয়ে একটু আলোচনা করি। মূল গল্প আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এর আগে যতটুকু আমরা পড়িয়েছিলাম তার বাকি পরের অংশটুকু আমরা আজকে পড়ে শেষ করে দেব। দেখো, তৃতীয়বার পর্যন্ত বাড়িতে এসেছেন লেখক বা গল্পকথক, এ পর্যন্ত আমরা পড়েছিলাম। এখন আসো চতুর্থবার লেখক যখন বাড়িতে আসলেন, সেখান থেকে আমরা পড়া শুরু করি। পুনরায় গ্রামে এলাম 5-6 মাসে, তৃতীয়বার থেকে। পুনরায় গ্রামে এলাম 5-6 মাস পরে, আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি, বাইরের উঠোনে দাঁড়িয়ে কে যেন জিজ্ঞাসা করলে, বাবু ঘরে আছেন গা? হ্যাঁ, তিনি তৃতীয়বার যখন গ্রামে আসেন সেই আশ্বিন মাসের শেষের দিকে, তখন তিনি যখন ঘরে বসে আছেন, তখন বাইরে উঠোনে কে যেন জিজ্ঞেস করছে যে বাবু ঘরে আছেন। বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি। যখন দ্বিতীয়বার গল্পকথক গ্রামে এসেছিলেন, তখন বুড়ির সঙ্গে যাকে দেখেছিলেন
সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি দাঁড়িয়ে আছে। আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আর একটু টেনে দেবার চেষ্টা করে সে বললে, বাবু কবে এসেছেন? দিন 5-6 হলো। কেন? আমার সেই মা পেটিয়ে দিলে বলে দেখো এসে গিয়ে। কে? গল্পকথক কিন্তু এর মধ্যেই ভুলে গিয়েছেন বুড়ির কথা। ও সেই বুড়ি, এখানে যিনি আসতো, তেনার বড্ড অসুখ, এবার বোধহয় বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে অস্থির। আমার রোজ শুধায়। একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবি তাহলে। হ্যাঁ, সেই যে মধ্যবয়সী স্ত্রীলোকটি বললেন যে বুড়ি, সেই বুড়ির বড্ড অসুখ, হ্যাঁ, এবার হয়তো বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে অস্থির আমারে, হ্যাঁ, প্রত্যেকদিন শোনায়। একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবে তাহলে। বিকালের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে। বুড়ি শুয়ে আছে একটা মাদুরের উপর, মাথায় মলিন বালিশ। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইল। পরে আমাকে চিনে ধর্মর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম, উঠো না, ও কি? বিকালের দিকে যখন বেড়াতে যাচ্ছিল গল্পকথক, সে পথে বুড়িকে দেখতে গেল। বুড়ি শুয়ে আছে কোথায়? একটা মাদুরের ওপর, হ্যাঁ, মাথায় মলিন বালিশ। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইল। প্রথমে কিন্তু বুড়ি চিনতে পারেনি গল্পকথককে। হ্যাঁ, যখন চিনতে পারলো, কি করলো? ধর্মর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করলো, যে তার গোপাল এসেছে। তখন গল্পকথক বুড়িকে নিষেধ করলো যে তুমি উঠো না। বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বলল, ভালো আছো মোর গোপাল? বসতে দে গোপালকে, বসতে দে। বুড়ি গল্পকথককে, তার গোপালকে দেখে সে আহ্লাদে আটখানা হয়ে গেল। তার খুশি আর দেখে কি, সে খুশিতে বুড়ি আত্মহারা হয়ে গেল যে তার গোপাল এসেছে তাকে দেখতে। তখন বুড়ি জিজ্ঞেস করলো, ভালো আছো ওমর গোপাল? ওমর গোপাল, তুমি ভালো আছো? বসতে দে গোপালকে, বসতে দে। বসবার দরকার নেই, থাক। গোপালের ওই খাজুরের চটখানা পেতে দে। বুড়ি সেই যে গোপালের জন্য খেজুর পাতার যে চাটাইখানা বুনেছিল, সেটাই বের করে বসতে দিতে বলল। পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো, তোর জন্যই খাজুরের চাটাইখানা কদিন আগে বুনে রেখেছিলাম। ওখানে পুরনো হয়ে ভেঙে যাচ্ছে, তুই একদিনও এলি না গোপাল। অসুখ হয়েছে, তাও দেখতে এলি না। পরে ঠিক নিজের মা পিসিমা মতো অনুযোগের সুরে বলতে লাগলো যে তোর জন্য খেজুরের চাটাইখানা বুনে রেখেছিলাম, কতদিন হয়ে গেল, সেখানে এখন পুরনো হয়ে ভেঙে যাচ্ছে, কিন্তু তবুও তুই এলি না গোপাল। অসুখ হয়েছে, তাও দেখতে এলি না। আমার অসুখ হয়েছে, তাও দেখতে এলি না। গোপালকে সে নিজের ছেলের মতো অনুযোগের সুরে বলতে লাগলো যে তোমার জন্য সেই খেজুরের পাতার সেই চাটাইখানা বুনে রেখেছিলাম, সেখানে পুরনো হয়ে ভেঙে যাচ্ছে, তাও তুমি এলে না। আমার অসুখ হয়েছে, তাও এলে না আমাকে দেখতে। বুড়ির দু চোখ বেয়ে জল বেয়ে গড়িয়ে পড়ছে। আমায় বলল, গোপাল, যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস। বুড়ি এসব অনুযোগ করছে আর তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। শেষে বুড়ি বলল, আমি যদি মারা যাই তাহলে আমার সেই কাফনের কাপড়খানা তুই কিনে দিস। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ফলের জন্য। হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে হয়তো উঠবে না। গল্পকথক বুড়িকে দেখে আসার সময় সেই তার পাতানো মেয়েটির হাতে কিছু পয়সা দিয়ে আসলো, যে পথ্য এবং ফলের জন্য। হয়তো আর বেশি দিন বুড়ি বাঁচবে না, হয়তো এই যে অসুখ হয়েছে, এই অসুখ থেকে হয়তো সে আর উঠবে না। বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠল। বছরখানেক আর গ্রামে যায়নি, বোধহয় 1.5 বছরও হতে পারে। বুড়ি কিন্তু সে যাত্রা থেকে বেঁচে গেল। এরপরে গল্পকথক কিন্তু অনেকদিন গ্রামে যায়নি, বছরখানেক হবে, বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শরতের ছুটির পর, তখনও 2 দিন ছুটি আছে এবার। হ্যাঁ, একবার শরতের ছুটি হয়ে গেছে, তখন ছুটি প্রায় শেষ, হাতে আছে আর 2 দিন বাকি। হ্যাঁ, গ্রামেই গেলাম এই 2 দিন কাটাতে।
এই 2 দিন ছুটি কাটাতে গল্পকথক গ্রামে গেলেন। গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরের সঙ্গে। হ্যাঁ, গ্রামে ঢুকতেই গল্পকথকের সঙ্গে কার দেখা হয়েছে? সেই যে পরশু সর্দারের স্ত্রী দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বলে, ওমা, আজই তুমি এলে? সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে, তোমার নাম করলো বড্ড। ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলেছিল। গ্রামে ঢুকতেই প্রথমে কার সঙ্গে দেখা হলো গল্পকথকের? দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী কার বউ? পরশু সর্দারের বউ। হ্যাঁ, তাহলে তোমাদের এখান থেকে একটা নৈর্ব্যক্তিক আসে যে গ্রামে ঢুকতেই কার সঙ্গে দেখা হলো গল্পকথকের? হ্যাঁ, গ্রামে ঢুকতেই গল্পকথকের দেখা হলো সেই পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বলে, ওমা, আজই তুমি এলে? তুমি আজই এলে? সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে, তোমার নাম করলো বড্ড। ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলেছিল। তুমি আজকে সকালে এলে? সেই বুড়ি কাল রাতে মারা গিয়েছে, মারা যাওয়ার সময় তোমার নাম করলো বড্ড। তার সেই পাতানো মেয়ে আজ সকালে বলে গিয়েছে। আমি এসেছি শুনে বুড়ি নাচ জামাই দেখা করতে এলো। বুড়ির সেই যে নাচ জামাই, হ্যাঁ, যে কিনা বুড়িকে ভাত দেয় না, সেই নাচ জামাই দেখা করতে এলো। আমার মনে পড়লো বুড়ি বলেছিল সেই একদিন, আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা। সেই গল্পকথকের মনে পড়ল যে বুড়ি অসুস্থ হওয়ার সময় যখন গল্পকথক তাকে দেখতে গিয়েছিল, তখন বুড়ি বলেছিল যে আমার কাফনের কাপড়খানা তুই কিনে দিস বাবা। ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে। ওর স্নেহাতুর আত্মা, হ্যাঁ, এই যে আত্মার সঙ্গে যে আত্মিক একটা বন্ধন তৈরি হয়েছে বুড়ির সঙ্গে গল্পকথকের, এই আত্মিক বন্ধনের কারণে এই আত্মাই যেন সেই গল্পকথককে সেই কলকাতা থেকে, সুদূর কলকাতা থেকে ডেকে এনেছে এই গ্রামে। এবার কিন্তু সেই গল্পকথক বুড়ির সেই আহ্বানকে অস্বীকার করতে পারেনি। বুড়ির সেই আহ্বানে সাড়া দিয়ে ঠিকই গল্পকথক গ্রামে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এই গল্পটির, এই ছোট গল্পটির নামকরণ এখানেই সার্থক হয়েছে। আহ্বান শব্দের অর্থ কিন্তু ডাকা বা ডেকে আনা। হ্যাঁ, কে কাকে ডেকে এনেছে? বুড়ি ডেকে এনেছে গল্পকথককে। অর্থাৎ বুড়ি বলেছিল যে আমি যখন মারা যাব তখন আমার কাফনের কাপড়খানা তুই কিনে দিস। এটা কিন্তু মৌখিকভাবে ডেকে আনেননি তাকে। এর জন্য একটা আত্মিক বন্ধন তৈরি হয়েছে গল্পকথকের সঙ্গে বুড়ির। এই আত্মাই যেন গল্পকথককে ডেকে এনেছে। তা না হলে বুড়ি মারা গেল আগের দিন রাতে, পরের দিন সকালে গল্পকথক সেই শরতের ছুটি আর 2 দিন বাকি আছে, এই 2 দিন ছুটি কাটাতে গ্রামে এলো। হ্যাঁ, সেই বুড়ির আত্মাই যেন গল্পকথককে ডেকে এনেছে। বুড়ি বলেছিল যে আমি মারা গেলে তুই আমার কাফনের কাপড়খানা কিনে দিস। এবার আর সেই বুড়ির আহ্বানকে অস্বীকার করতে পারেনি গল্পকথক। হ্যাঁ, এই যে কি বলেছে দেখো, আমি এসেছি শুনে বুড়ি নাচ জামাই দেখা করতে এলো। আমার মনে পড়লো বুড়ি বলেছিল সেই একদিন, আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা। ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে। হ্যাঁ, এই লাইনটি দাগাও, ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে। এটা অনেক সময় তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। এটা আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারিনি। কাপড় কিনবার টাকা দিলাম। নাচ জামাই বলে গেল, মাটি দেওয়ার সময় একবার যাবেন বাবু, বেলা 12টা আন্দাজে যাবেন। গল্পকথক তার সেই কাফনের কাপড় কেনার টাকা দিয়ে দিলেন। আর নাচ জামাই বলে গেল যে মাটি দেওয়ার সময় একবার যাবেন, হ্যাঁ, 12টার সময় মাটি দেওয়া হতে পারে, বেলা 12টার সময়। তোমাদের এখানে থেকেও কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্ন আসতে পারে যে কয়টার সময়? 12টার সময়। শরতের কুটুতিক্ত গন্ধ ওঠা বনঝোপ ও মাকাললতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায়। বুড়িকে কোথায় কবর দেওয়া হচ্ছে? তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। হ্যাঁ, তিত্তিরাজ গাছের তলায় বুড়িকে কবর দেওয়া হচ্ছে। বুড়িকে কোথায় কবর দেওয়া হচ্ছে? তিত্তিরাজ গাছের তলায়। আমি গিয়ে বসলাম। আব্দুল, শকুর মিয়া, নসর, আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী, তার ছেলে গনি, এরা সকলে গাছের ছায়ায় বসে। হ্যাঁ,
গল্পকথক সেই গাছের ছায়ায় গিয়ে বসলো যেখানে বুড়িকে কবর দেওয়া হচ্ছে। সেখানে আরো অনেকে এসেছে। কারা কারা এসেছে দেখো, আব্দুল, শকুর মিয়া, নসর, আর আমাদের সঙ্গে পড়তো সে আবেদ আলী। তাহলে গল্পকথকের সঙ্গে কে পড়তো? আবেদ আলী। হ্যাঁ, তোমাদের এইটা কিন্তু আসে নৈর্ব্যক্তিক প্রশ্ন যে গল্পকথকের সঙ্গে কে পড়তো? আবেদ আলী এবং আবেদ আলীর ছেলে গনি। এরা সকলেই গাছের ছায়ায় বসে আছে। প্রবীণ শকুর মিয়া আমাকে দেখে বলল, এই যে বাবা এসো, বুড়ি মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে? তুমি তো জানতে না, তোমায় যে বড্ড ভালোবাসত বুড়ি। সে প্রবীণ শুকুর মিয়া সে গল্পকথককে দেখে বলল, এই যে বাবা এসো, হ্যাঁ, বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে? বুড়ির এই মাটি দেওয়ার দিন তুমি কোথা থেকে এলে? তুমি তো জানতে না সেই বুড়ির যে মারা গেছে, এই খবর তো তোমাকে কেউ দেয় নাই, তুমি জানতে না, তারপরে তুমি কিভাবে এলে? তোমাকে যে বুড়ি বড্ড ভালোবাসত। ভালোবাসার টানে গল্পকথক, বুড়ির এই ভালোবাসার টানে গল্পকথক এসেছে। কেননা শরতের ছুটি মাত্র আর 2 দিন বাকি। এই 2 দিন ছুটি কাটাতেই গল্পকথক এই গ্রামে এসেছে। 2 জন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিল কবরের ওপর। শুকুর মিয়া বলল, দাও বাবা, তুমি দাও। হ্যাঁ, 2 জন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর খুঁড়ছে কারা? 2 জন জোয়ান ছেলে। তাহলে এটাও নৈর্ব্যক্তিক প্রশ্ন হতে পারে। হ্যাঁ, কবর খুঁড়ছে কারা? 2 জন জোয়ান ছেলে। কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি বুড়ির কবরে দিতে লাগলো। শেষে শুকুর মিয়া বলল, তুমিও দাও এক কোদাল। গল্পকথককে বলল, হ্যাঁ, দিলাম 1 কোদাল মাটি। গল্পকথাল 1 কোদাল মাটি বুড়ির কবরের উপর দিল। সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠতো, ও মোর গোপাল। তখন গল্পকথকের মনে হলো যদি বুড়ি বেঁচে থাকতো তখন হয়তো বলে উঠতো, ও মোর গোপাল। এই যে সম্বোধন, এই যে স্নেহের একটা সম্বোধন, হ্যাঁ, এই সম্বোধন গল্পকথক অনেকদিন শুনিনি। বুড়ির মুখে এই কথা শুনে তার খুবই ভালো লেগেছিল। এই যে আত্মার সঙ্গে আত্মার যে একটা স্নেহের সম্পর্ক, একটা মমত্ববোধ সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্ক কিন্তু কোনো জাত, কোনো বর্ণ, কোনো গোত্র, কোনো ধর্ম মানেনি। তা না হলে বুড়ি হলো মুসলমান আর গল্পকথক হলো হিন্দু। এই মুসলমান এবং হিন্দুর মধ্যে একটা মা ছেলের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্ক কোনো ধর্ম মানেনি, কোনো বর্ণ মানেনি, কোনো গোত্র মানেনি। প্রিয় শিক্ষার্থীরা, আহ্বান হলো সেই উদার মানবিক সম্পর্কের গল্প, যে গল্পে এই একজন বৃদ্ধা এবং গল্পকথকের মধ্যে একটা স্নেহের সম্পর্ক তৈরি হয়েছে। আহ্বান আহ্বান শব্দটির অর্থ হচ্ছে ডাকা। হ্যাঁ, বুড়ি মারা গেছে এই খবর কিন্তু গল্পকথক জানতো না, কিন্তু বুড়ি যে রাতে মারা গেছে তার সকালেই কিন্তু গল্পকথক এসে হাজির হয়েছে। এই আত্মার সঙ্গে একটা আত্মার যে সম্পর্ক, সেই সম্পর্কের টানে যেন বুড়ি যেন ডেকে এনেছে, আহ্বান করে এনেছে গল্পকথককে। এই কারণে এই ছোট গল্পটির নামকরণও সার্থক এবং যথার্থ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ছোট ছোট প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম, এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ রূপে তোমরা পড়বে বাসায়। হ্যাঁ, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম ভুল হবে না। লেখক পরিচিতি পড়বে। হ্যাঁ, লেখক পরিচিতি, কোন কোন উপন্যাস, লেখক কোন উপন্যাস, এবং লেখক পরিচিতির মধ্যে আমরা দেখি লেখকের উপন্যাসগুলোর নাম, ছোট গল্পগুলোর নাম, এগুলো কিন্তু তোমরা ভালো মতো পড়বে। তাহলে কিন্তু তোমাদের কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, যে এই ছোট গল্পটি কার লেখা, এই উপন্যাসটি কার লেখা, তোমরা তো জেনে গেলে এগুলো কার লেখা, এই উপন্যাসগুলো। হ্যাঁ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ছোট গল্পগুলোর অর্থগুলো তোমরা জেনে নিলে। হ্যাঁ, কাজেই তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম যদি তোমরা একটুখানি মনোযোগ দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় ভালো মতো পড়াশোনা করো এবং নিয়মিত এই অনলাইন ক্লাসগুলো করতে থাকো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।